গ্রামটা ছিল উত্তরবঙ্গের সিউড়ি অঞ্চলে। গ্রামের নাম শ্মশানপাড়া। গ্রামের নাম শ্মশানপাড়া হলেও এখানে কিন্তু কোনো শ্মশানই নেই, অতএব কোনো মরা পড়ে না। লোকজন সবাই এই গ্রামের নতুন নামকরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এ বাড়ির পাশেই রয়েছে এক মস্ত বড় নদী। বর্ষাকাল হলেই ঘরে জল ঢুকে যায়। এই ঘরে থাকে দুই ছেলে। বড় ছেলের নাম শ্যামাপ্রসাদ চাটুর্যে, ছোট ছেলের নাম রঘুনাথ চাটুর্যে। শ্যামাপ্রসাদ চাটুর্যে বিয়ে করেনি। নদীর ওই পাড়েই রয়েছে বিশাল এক আম বাগান। ওখানে কেউ একটা আসা যাওয়া করে না। গাছের আম পাকলেই নিচে পড়ে থাকে, আর অনেক ধরনের পাখি ওই গাছে বসে বসে পাকা পাকা আম খায় আর বাসা বাঁধে। এই নদীটা গেছে সোজা শ্যামাপ্রসাদের বাড়ির পাশের থেকে। দিনের বেলা হলে দেখা যায় পাখির চেঁচামেচি আর প্রজাপতির দল উড়ে বেড়াচ্ছে। দিনের আলোতে গ্রামটা দেখতে যত সুন্দর, রাত্রি হলেই বাড়ির বাইরে কেউ আর বের হয় না। দুদিন আগেই বৃষ্টি হয়ে যেতেই নদীর জলটা একটু বেড়েছে। নদীর ঝোপঝাড়ে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দে আর কিছুই শোনা যায় না। শ্যামাপ্রসাদের বাড়ির ওপারের আমবাগানটা রাত্রি হলেই ভূতের উৎপাত বাড়ে। বহু বছর আগে এই বাগানে রাত্রে আম কুড়োতে এসেছিল 40 বছরের অমল আর অমলের ঠাকুমা। মস্ত আম গাছের ডাল ভেঙে পড়েছিল তার মাথায়। ওখানেই গাছ চাপা পড়ে মারা যায় দুজনেই। সেই থেকে নদীর ধারে বাঁশবাগানে মাঝে মাঝেই কান্নার আওয়াজ ভেসে আসে। রাত্রে তাই এই পথে কেউ আর আসতে চায় না। আর সেই দিন সন্ধ্যা হতে না হতেই ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি নেমে এলো। শ্যামাপ্রসাদের ভাগ্নে বিল্টু কলকাতায় থাকে। স্কুলের গরমের ছুটিতে বিল্টুর মামার বাড়ি আসার কথা, কিন্তু কবে আসবে সেটা কিন্তু জানায়নি চিঠিতে। বলেছে আজকালের ভেতরেই আসবো। কিন্তু শ্যামাপ্রসাদ জানে যে গ্রামটা কতটা ভয়ঙ্কর, তাই শ্যামাপ্রসাদ এগিয়ে দেখছে তার ভাগ্নে বিল্টু এলো নাকি। প্রতিদিনের মতন সন্ধেবেলায় বাড়ির বাইরে কেরোসিন তেলের ঝাড়বাতিটা জ্বালিয়ে দেয়। আজ সন্ধ্যের আগে আগেই জ্বালিয়ে দিয়েছিল। এদিকে বৃষ্টি যতই হচ্ছে ততই শ্যামাপ্রসাদের চিন্তা বাড়ছে। এই বৃষ্টি যদি না কমে তাহলে তো নদীর জল ছাপিয়ে ঘরের ভেতর ঢুকে যাবে। এমনিতেই ভুতুড়ে গ্রাম, তারপরে আবার বৃষ্টির জল। ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার কান ফাটানোর শব্দ শোনা যাচ্ছে। শ্যামাপ্রসাদ তাও এগিয়ে চলল স্টেশনের দিকে। হঠাৎ বর্ষার আড়ালে দেখা গেল জীর্ণ মুখ এক ভয়ঙ্কর প্রেতাত্মা, যেন অনেক দিন ধরে কিছু খায়নি, রোগে ক্লান্ত, বাঁশঝাড়ের খোঁচা খেয়ে গা হাত বেয়ে রক্ত ঝরছে। ক্ষুধার্ত চোখে এগিয়ে চলল শ্যামাপ্রসাদের বাড়ির বাগানের দিকে। গোটা গোটা হাঁস, মুরগি, ছাগল কিছুই থাকে না এই প্রেতাত্মা ভূতের জন্য। হঠাৎ যেন বৃষ্টিটা আরও জোরে নেমেছে। চারিদিকে ব্যাঙের ডাক আর বজ্র বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে। এদিকে বিল্টুর মামার বাড়িতে আসার কথা ছিল গতকালকে, কিন্তু সে আসেনি। শ্যামাপ্রসাদ মহাশয় সারাদিন চিন্তা করছে যদি আজকে রাতে আসে, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিতে চায়। শ্যামাপ্রসাদ তার ভাই রঘুকে বলল, আজ রাতে কোথাও যাস নে, ভাগ্নে বিল্টু আসছে। রোজই তো শুনছি বিল্টু আসছে বিল্টু আসছে। কয় অনেক বছর আমাদের বাড়িতে আসেনি, কিন্তু বিল্টু আমাদের বাড়ি চিনতে পারবে তো? তাছাড়া আমার হাতে অনেক কাজ আছে, তা না হলে আমি ওকে আনতে যেতাম। তুই চিন্তা করিস না, বিল্টু ঠিক চলে আসবে। এদিকে বিল্টু মামার বাড়ি আসার আগের দিনকে একটা মস্ত মোটা গাছের তলায় বসে গল্প করছিল। ওর মহেশ কাকা বলল, তোর মামার বাড়ি? সে তো শ্যামাপ্রসাদ চাটুর্যে। আরে সে তো অনেক দূর, তুই যদি হারায় যাস। বিল্টু বলল, কাকা, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমি এখন বড় হয়ে গেছি, আমার আবার কিসের ভয়? ভূতের? আরে ভূতের কথাই কইছি। তুই জানিস ওই পাড়ার নাম হইল শ্মশান পাড়া। ওই রাস্তায় কেউ একা একা যায় না। দেখছিস কেমন বাতলা করছে? এইবার বৃষ্টি নামবে হয়তো। এখন বর্ষাকাল, রোজ বৃষ্টি হইব। বিল্টু রেগে মেগে বলল, ও তুমি চিন্তা করো না, আমি ঠিক পৌঁছেও মামার বাড়ি, কাউকে বলে যাব না। আসলে অনেক দিন পর যাচ্ছি তো, তাই একটু ভয় ভয় করছে। ও রাস্তায় যেতে যেতে ভয় কেটে যাবে। তাছাড়া সকালের ট্রেনে উঠবো, সন্ধ্যাবেলায় নামবো। তুমি খালি আমার দাদু ঠাকুমাকে একবার বলে দিও। ঠিক তার পরের দিন খুব ভোরবেলায়, তখনও ভালো করে আলো ফোটেনি, কাঁচা পাকা লাল সুরকির রাস্তা ধরে বিল্টু এগিয়ে চলল তার মামার বাড়ির উদ্দেশ্যে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা কুকুরটা বিল্টুকে দেখে ঘেউ ঘেউ করছে। মনে হয় বিল্টুকে একা একা মামার বাড়ি যেতে বারণ করছে।
আজকের বিশেষ বিশেষ খবর হলো এদিকে বিল্টুর দাদু ঠাকুমা বিছানায় বসে বসে রেডিওর খবর শুনছে। এই কটা দিন কালবৈশাখী ঝড়টা খুব বেড়েছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির তাণ্ডব। পাশের ঘরে রান্না করছিল বিল্টুর দিদি রিনা। তাড়াতাড়ি করে এগিয়ে এসে দাদুকে বলল, দাদু দাদু, দেখতে পাচ্ছ বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। এত করে বিল্টুকে বললাম যে একা একা যাস নে, আমার কথা না শুনে আজ সকালেই মামার বাড়ি চলে গেল। রিনার কথাটা শুনে ঠাকুমা বাইরে বারান্দায় এগিয়ে দেখতে গেল ঘরে জল ঢুকেছে কিনা। আসলে বিল্টুদের বাড়িটা একটা ছোট্ট নদীর তীরে, অল্প বৃষ্টিতেই নদী ডুবে যায়। দাদু হঠাৎ রেগে গিয়ে বলল, মামার বাড়ি? সে তো সিউড়ি অঞ্চলের শ্মশান পাড়ায়। আমাকে তো একবারও জানায়নি। একা একা ঠিক যেতে পারবে তো? রেডিওতে বারবার বলছে বাড়ির বাইরে কেউ কিন্তু বেরোবি না। এ কি অদ্ভুত ব্যাপার। তুই চিন্তা করিস না, আমি দেখছি। তুই খেয়ে শুয়ে পড়। তোর ঠাকুমা গেল কোন দিকে দেখি। এদিকে বারান্দায় দুজনে দাঁড়িয়ে তো একেবারেই অবাক। বৃষ্টি থামার কোনো উপায় নেই, আর একটু হলেই ঘরে জল ঢুকে যাবে। দিদা রেগে গিয়ে বলল, বিল্টু তোমায় কিছু বলে গেছে? ছেলেটা তো বড্ড পাজি, আমাদের কিছু না বলে চলে গেল মামার বাড়ি। আরে ওই গ্রামে কি মানুষ থাকে? ওই গ্রামে তো খালি ভূতের আড্ডা। যাও, তুমি কোনো একটা ব্যবস্থা করো। উত্তেজিত হয়ে দাদু বলল, কেন? রিনাকে তো বলে গেছে। ও জানে আমাদের বলে গেলে আমরা একা একা যেতে দেব না। এইসব তো ঠিক আছে, কিন্তু বাইরে একবার তাকিয়ে দেখো, রাস্তার আলো গেছে নিভে। এই কাল বৈশাখী ঝড়ে ঘর বাড়ি আবার যেন না ভেঙে যায়। তুমি এইবার ঘরের ভেতরে গিয়ে বসো, আমি দেখি ছেলেটা গেল কোথায় এই ঝড় জল বৃষ্টিতে। বিল্টুর মা ঘরে নেই, বাপের বাড়ি গেছে। যদি এসে দেখতে পারে যে ছেলে নেই, তাহলে কিন্তু ঘর মাথায় করে তুলবে। 10টা না 5টা, একটা নাতি, তাও ঘুরতে চলে গেল একা একা। তুমি কিছু করো একটা গো। ছেলেটা কি খাচ্ছে, কোথায় আছে কে জানে এই ঝড় জল বৃষ্টির রাতে। এদিকে মহেশ কাকার ছেলে পচা বৃষ্টিতে ভিজে ভিজে দুজনের সামনে এসে দাঁড়ালো আর বলল, দাদু দাদু, বলছি বিল্টু সিউড়ি গেছে ওর মামার বাড়ি, মানে শ্মশান পাড়ায়। বাবাকে কালকে বলে গেছে, আর বলে গেছে কাউকে চিন্তা করতে মানা করেছে। কয়েকদিন পরেই ফিরে আসবে। আর বলেছে মামার বাড়ি থেকে তোমাদের জন্য নলের গুড়ের রসগোল্লা আর সন্দেশ আনবে। এবার আমি আসি, ছাতাটাও আনিনি, খুব ভিজে গেলাম। কথাটা বলেই পচা এই ঝড়জল বৃষ্টিতেই ভিজে ভিজে বাড়ির দিকে রওনা দিল। আর দাদু রেগে গিয়ে বলল, আরে নিজে বাঁচলে তারপরে না হয় আমাদের জন্য নলের গুড়ের রসগোল্লা আনবে, যত সব পাঁচের দলগুলো। এদিকে বিল্টু আগের দিন খুব ভোরবেলায় ট্রেনে চেপে বসলো কলকাতা স্টেশন থেকে সিউড়ি যাওয়ার উদ্দেশ্যে। এতদিন পর বিল্টুর 18 বছর বয়স হয়েছে, এখনও স্বাধীন। বিকেল হতে না হতেই আকাশটা কালোতে পরিণত হলো। ট্রেনটা গ্রামে এখন ঢুকেছে। ধারে কাছে কোনো খাবারও নেই কিছু খাবে। এদিকে পকেটের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। নিয়ে এসেছিল মোটে একটা আদুলি, সেটা সকালেই স্টেশনে খেয়ে সাবার করে দিয়েছে। সেই সকাল থেকে ট্রেনে বসে বসে আর ভালো লাগে না বিল্টুর। কখন যে নামবে তার কোনো রিয়ত্তা নেই। রাত তখন গভীর। বিল্টু একটা অন্ধকার প্ল্যাটফর্মে এসে নামলো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন চারিদিকে কালো ছায়ার স্তূপ নেমে আসছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে প্ল্যাটফর্মটা একেবারে ভিজিয়ে দিয়েছে। একটু দূরে দেখে একটা মোটা সোটা লোক এই বৃষ্টিতে প্ল্যাটফর্মের পাশে ছোট্টখাটো একটা ভাঙাচোরা ঘরে চুপচাপ বসে আছে। এই অন্ধকারে খালি ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাঁশবাগানে ঘেরা টিকিট কাউন্টারটায় কেউ নেই। পাশে মোটা লোকটার কাছে সাহস করে এগিয়ে চলল বিল্টু। কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, আমি কলকাতার থেকে এসেছি, শ্মশানপাড়ায় যাব। একটু ঠিকানাটা বলতে পারবেন কোন দিক দিয়ে যাব? আসলে অন্ধকারে কিছু বুঝতে পারছি না, এটা প্ল্যাটফর্ম তো না অন্য কিছু। বড্ড খিদে পেয়েছে। এত রাত্রে ধারে কাছে কোনো খাবারের হোটেল খোলা পাবো? লোকটা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আরে দূর মশাই, এত রাত্রে কোত্থেকে এসছেন এই বৃষ্টি বাদলে? আপনি জানেন কোথায় এসছেন? এটা একদম ভুতুরে এলাকা। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে শ্মশানপাড়ায় কি মরতে যাবেন? যান যান, প্ল্যাটফর্মের বাইরে যান, দেখেন ওখানে কোনো খাবারের দোকান টোকান পাই কিনা। যত সব পাগলের দল। বিল্টু অবাক হয়ে তাকিয়ে রইল মানুষটার দিকে। এ কেমন লোক? কিছু জিজ্ঞেস করলে উল্টে বকাবকি করে। হঠাৎ অন্ধকারে কানে ভেসে আসে শেয়ালের ডাক। এতক্ষণে বিল্টু একটু ভয় পেল। মনে মনে ভাবল, এই অন্ধকার রাস্তায়
কোথায় খুঁজবো মামার বাড়ি? মোটা লোকটার দিকে ঘুরে বলল, আচ্ছা আচ্ছা, আমি তাহলে চলি। এখানে এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার আর কোনো লাভ নেই, বরং প্ল্যাটফর্মের বাইরে এগিয়ে দেখি কোনো দোকান পাই কিনা, খিদেটাও বড্ড পেয়েছে। বলেই লম্বা লম্বা পায়ে এই অন্ধকারে প্ল্যাটফর্মের বাইরে হেঁটে চলে গেল। মোটা লোকটা মনে মনে ভাবলো, এবারটা নিশ্চয়ই চোর, আমাকে দেখে চুরি করতে পারেনি। প্ল্যাটফর্মের বাইরে সব দোকানপাট প্রায় বন্ধই হয়ে গেছিল, মাত্র একটাই দোকান খোলা। দোকানের মালিক মাধব দোকানটা বন্ধ করার জন্য ভাবছিল, আর তখনই বৃষ্টির জোরটা আরও বেড়ে গেল। এই বৃষ্টিতে তো ছাতা মানবে না, তাই আরও কিছুক্ষণ বৃষ্টি কমার অপেক্ষায় দোকানে বসে রইল। রাত প্রায় 12টা। হঠাৎ একটা অল্প বয়সী 17-18 বছরের ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে দোকানের সামনে এসে দাঁড়ালো। সাইনবোর্ডে লেখা শ্মশানপাড়াটা দেখে উত্তেজিত হয়ে বলল, আজ্ঞে, এটা তো শ্মশানপাড়া। আমি থাকি কলকাতায়। আসলে আমার স্কুলের গরমের ছুটি পড়েছে কিনা, তাই মামার বাড়ি ঘুরতে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি খুব বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ডুবে যাবে। হাতে করে একটা ছাতা আনলেও ভালো হতো। বলতে পারবেন আপনাদের এই গ্রামের নাম শ্মশানপাড়া কেন? আরে ভাই, আমার এত কথা শুই না কোনো লাভ নাই। বলুন কি চাই? এত রাত্রে আপনি বৃষ্টিতে ভিজা ভিজা এখানে আইছেন কেন? কিছু লাগবো? বলুন তো দি, তা নাহলে রাত 12টা বাজে গেল, আমাকে দোকান বন্ধ কইরা ঘর যেতে হইব, নাহলে বৃষ্টি আইসে যাবে। তাড়াতাড়ি বলুন। আসলে এই ঝড়জল বৃষ্টিতে আমি আমার মামার বাড়ি চিনতে পারছি না। যদি আপনি আজকে রাতটুকু আপনার দোকানে রাত কাটাতে দেন, তো সকাল হলেই আমি চলে যাব। অনেক দিন পরে এসেছি, কিছু চিনতে পারছি না। বলতে পারবেন এই গ্রামের নাম শ্মশানপাড়া কেন? এই গ্রামে আসা তো দূরের কথা, শ্মশানপাড়ার নাম শুনলেই কেমন কেমন লাগে। আচ্ছা বাদ দিন, সকাল থেকে ট্রেনে বসে বসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যদি কোনো খাবার থাকে দেন, তা না হলে একটা গরম দেখে চা দিন আর একটা বিস্কুট। পয়সা কিন্তু এখন নেই, সেই সকালে দিয়ে যাব। দোকানদারটা চটে গিয়ে বলল, আরে ভাই, আমি তোমারও চিনি না, তোমার মামারও চিনি না। আসল কথাটা হইল গে, আমার দোকানের খাবার কিছুই নাই। এখানে সব কাঁচা মাল পাওয়া যায়, যেমন ডিম, ডাল, বেসন, চাল ইত্যাদি। এক কাজ করেন, দিব্যি জ্যোৎস্না রাত উঠছে, গুনগুন করে গান গাইতে গাইতে চলে যান। যান 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 যান। বিল্টু চেয়ার ছেড়ে উঠে কিছুক্ষণ দোকানদারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে চলল অন্ধকার ঝড় বৃষ্টির রাতে। কোথায় যাবে সে নিজে ঠিক করতে পারছে না। বিল্টু চলে যেতেই দোকানদারের মালিক মাধব মনে মনে ভাবল, এটা কি মানুষ না ভূত, ঠিক বুঝতে পারলাম না। এত রাত্রে এই ঝড়জল বৃষ্টিতে কি করতে এসেছে? একেতে বর্ষাকাল, বৃষ্টি থামার কোনো নামই নেই, চারিদিকে খালি ঝড় বৃষ্টি হয়েই চলেছে। বিল্টু কিছুক্ষণ অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ এসে থমকে দাঁড়িয়ে পড়ল। দেখে বাঁশবাগানে মোড়া একটা সুন্দর কুঁড়ে ঘর। মনে মনে ভাবলো, এইখানে আশ্রয় নিলে কেমন হয়, কেউ কি নেই এত বড় বাড়িটায়? হঠাৎ একটা তীব্র ঠান্ডা বাতাস বয়ে চলে গেল বিল্টুর পিঠ পিছে, যেন মনে হলো একটা কালো ছায়া উড়ে চলে গেল। ভাবলো কুকুর টুকুর হবে, নিশ্চয়ই আমার মতন বৃষ্টিতে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। এদিকে বাঁশবাগানের ভেতর থেকে একটা কালো কুচকুচে মানুষ বিল্টুর পাশে এসে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই বিল্টুর বুকের ভেতরের ধপধপ আওয়াজ নিজেই শুনতে পেল। তারপর বিল্টু বলল, মানে আমি অনেক দূর থেকে এসেছি, অন্ধকারে রাস্তা ভুলে গেছি, একটু আশ্রয় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি হলাম এই গ্রামের জমিদারের ছেলে কালু। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে আসছেন, তা কার বাড়ি যাবেন? বিল্টু কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই গ্রামে আমার মামা থাকেন। এত রাত্রে অন্ধকারে আমি পথ ভুল করে এখানে এসে গেছি। আপনার এই এত বড় বাড়িতে এক রাত্রি কাটাতে দেবেন? কাল সকালেই আমি চলে যাব। এই গ্রামে কেউ আমাকে আশ্রয় দিচ্ছে না, যদি একটু দয়া করেন তো আমি আপনার বাড়ি যেতে পারি। আরে চিন্তা করছো কেন? এই গ্রামটা আমার, আমি তোমার দয়া করতেই এখানে এসেছি। তুমি আমার পেছন পেছন আসো। বজ্র বিদ্যুতের আলোতে বাঁশবাগানের ভেতর দিয়ে বিল্টু কালুর পেছন পেছন এগিয়ে চলল। কিছুটা এগোতেই বিল্টু মনে মনে ভাবল, এত রাতের লোকটা কি আমার জন্যই অপেক্ষা করছিল? মানুষটা যেন কিরকম অদ্ভুত কালো, এই অন্ধকারে শুধু সাদা গেঞ্জিটা খালি দেখা যাচ্ছে। বাড়ির সামনের বটগাছটা দেখে আঁতকে উঠল বিল্টু। এ কি বিশাল বটগাছ, শাখা প্রশাখাগুলো মাটিতে লুটোচ্ছে। গাছটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল বিল্টু। হঠাৎ কুকুরের ডাক শুনে এদিকে ওদিকে তাকাতে লাগলো। এদিকে আবার শিয়াল কুকুরের বেশি উৎপাত। তারপর আর বেশিক্ষণ বাইরে না দাঁড়িয়ে তাড়াতাড়ি ঘরের ভেতর প্রবেশ করলো। খাটে বসে এক দৃষ্টে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইল। তারপর বলল,
বলছি দাদা, ঘরের আলোটা একটু বাড়িয়ে দেবেন, বড্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আলোটা বাড়িয়ে দিলে খুব ভালো হয়। তা না হলে একটা মোমবাতির ব্যবস্থা করুন, না হলে আলোটা বাড়িয়ে দিন। এক নিঃশ্বাসে কালু বলে গেল, আমার আলোর দরকার পড়ে না, মানে ঘরে তেল নেই, এই আশ্রয়টুকুই আমি দিতে পারবো। ঘরে কোনো খাবারও নেই যে আমি আপনাকে খাওয়াবো। আমার এসব কিছু লাগে না, আসলে আমি কিছু খাই না। বলছি তুমি কি এখন ঘুমিয়ে পড়বে? তা নাহলে একটু কথা বলতাম, অনেক দিন মানুষের সাথে আমি কথা বলি না। লোকটার কথা শুনে কিছুক্ষণ ভাবতে লাগলো। গলার আওয়াজটা কেমন যেন চেরা চেরা, মাটির হাঁড়ির থেকে আওয়াজটা যেন ভেসে আসছে। তারপর বিল্টু বলল, আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন না আর কেউ থাকে? আপনি আমার মামাকে চেনেন? আমার মামার নাম হলো শ্যামাপ্রসাদ চাটুর্যে, এই গ্রামেই চাষবাস করে। বলতে বলতেই বাইরের দরজায় কে যেন ঠক ঠক করে কড়া নাড়ল, আর দু চারজনের হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কালু বলল, ও কিছু না, ওগুলো সব আমার বন্ধু বান্ধব। আমি এখানে থাকি তো, তাই আমার বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে আসে। আমার বন্ধুরা সব এখানেই থাকে। তুমি এক কাজ করো, তুমি এখানে চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি আসছি, আবার ঘুমিয়ে পড়ো না। বিল্টু খুব চিন্তায় পড়ে গেল। কার বাড়িতে এসে উঠলাম? এখানে লোকটা একা থাকে তো খায় কি? এই এত বড় জঙ্গলের বাড়িতে একাই বা থাকে কি করে? এক সেকেন্ডে বিল্টুর মাথা সাফ। চোর না তো আমাকে এখানে ভুলিয়ে ভালিয়ে রেখে সবাইকে ডাকতে গেছে? বিল্টু তখন একা চুপচাপ অন্ধকার ঘরের খাটে বসে রইল। নিজের নিঃশ্বাসের আওয়াজটা শুধু নিজের কানে আসছে। এদিকে হঠাৎ মেঘের শব্দে বারান্দার দিকে তাকিয়ে দেখে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, সাথে ঝোড়ো হাওয়া। বারান্দার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ভাগ্যিস বৃষ্টির আগে আশ্রয় পেয়েছি, তা না হলে সারা রাত বাইরেই ভিজে ভিজে কাটাতে হতো। মানুষটা যেমনই দেখতে হোক না কেন, মনটা খুব ভালো। তারপর বাড়ির মালিককে ডাকতে থাকলো, ও দাদা, এই যে কোথায় গেলেন? আমার খুব জল পিপাসা পেয়েছে, এক গ্লাস জল দিয়ে যাবেন? বলতে বলতেই হঠাৎ কিছু পায়ের আওয়াজের সঙ্গে বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া গেল। মনে মনে ভাবলো, আমার জন্য নিশ্চয়ই জল আনছে। কিছু পাই না পাই, জলটুকু তো পাবো। এই অন্ধকার ঘরের বাড়ির মালিক কালু কখন যে বিল্টুর পেছনে এসে দাঁড়িয়েছে তা বিল্টু জানেই না। কালো লম্বা লিকলিকে পাতলা মানুষটা একভাবে তাকিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ যেন মনে হলো একটা পচা গন্ধে নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজে বিল্টু পেছন ফিরে তাকালো। চুপচাপ নিস্তব্ধ থমথমে বাড়িটায় শুধু নিজের বুকের ভেতরের আওয়াজটাই অনুভব করছে বিল্টু। বাড়ির মালিক কালু বলল, আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমি ভূতও না পেতনিও না। অনেক বছর আগে এই বাড়িটাতে আগুন লেগে গেছিল, তাই আমার গায়ের রং কালো। আচ্ছা দেখি তোমার জন্য কোথাও জল পাওয়া যায় কিনা। বলেই জল আনতে চলে গেল কালু। বিল্টু মনে মনে ভাবলো, ঘরে কি খাওয়ার জলটুকুও নেই? বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, বেশ খাট পাতা নরম বিছানাটা রয়েছে। আর দেরি না করে আরাম করে শুয়ে পড়া যাক। আজকে যে খাবার জুটবে না সেটা মনে মনে ভেবেই নিয়েছে বিল্টু। বাইরে এই জলকাদা বৃষ্টির থেকে এখানে শুয়ে পড়া অনেক ভালো। লোকটা আমাকে চেনে না জানে না, তাও তো আশ্রয় দিয়েছে, এমন কে দেয়? শুয়ে শুয়ে আরো ভাবতে লাগলো, আশ্চর্য, এখন আর কোনো পচা গন্ধ নেই। ওই লোকটা এলেই কেমন যেন একটা বিদঘুটে পচা গন্ধ বেরোয়। মানুষ তো না ভূত? পরের দিন সকালবেলায় মানে আলো তেমন ভাবে ফোটেনি। মস্ত বড় একটা বটগাছের নিচে পড়ে পড়ে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে বিল্টু। বাগান থেকে একটা ছোট্ট খুদে কুকুরের বাচ্চা অচেনা মানুষটাকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে এলো বিল্টুর সামনে। কাছে আসতেই ঘেউ ঘেউ করে কুকুরটা ক্রমাগত ডাকতে থাকলো। ঘুমিয়ে ঘুমিয়ে কুকুরটার অল্প আওয়াজ কানে ভেসে এলো বিল্টুর। ক্লান্ত চোখ অল্প খুলে চাইলো। মনে মনে ভাবলো, ঘরে আবার কুকুর এলো কোথার থেকে? হঠাৎ চিত হয়ে তাকিয়ে দেখতেই কুকুরটা ভয়ে পালিয়ে গেল। তখনই বিল্টু তাড়াতাড়ি ধীরপির করে উঠে দাঁড়ালো। বিল্টু নিজেই বুঝতে পারলো, এই নিস্তব্ধ বাগানের ভেতরে নিজের বুকের আওয়াজটা ঘন্টার মতন ভয়তে বেজেই চলেছে। মনে মনে বলল, কি হলো? আমি তো একটা পোড়ো বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, বাড়িটা কোথায় গেল? আর সেই কালো মানুষটাই বা কোথায় গেল? চারিদিক থেকে শিয়াল কুকুরের ডাক ভেসে আসছে বিল্টুর কানে। এ কি সর্বনাশ! আমি কি শেষে ভূতের পাল্লায় পড়লাম নাকি? চারিদিকে কোনো মানুষজন নেই যে কাউকে ডাকবে। যেদিকে তাকায় সেদিকেই বাঁশবাগান। ভয়ে কোন দিক দিয়ে যাবে তাও রাস্তা খুঁজে পাচ্ছে না বিল্টু। হঠাৎ কোত্থেকে একটা বুনো শিয়াল বিল্টুর একেবারে পা ঘেঁষে ছুটে চলে গেল। এতক্ষণ পর বিল্টু ভয় পেয়েছে। বাগানের চারিদিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকলো, এই যে দাদা, এই যে কাকু,
কেউ আছেন এই বাগানের মধ্যে? আমাকে বাঁচান, শেয়ালে আমাকে কামড়ে দিল। কিন্তু কে কার কথা শোনে? এই ঘন জঙ্গলে হিংস্র পশু ছাড়া মানুষজনের কোনো দেখা সাক্ষাৎ নেই। বিল্টুর মাথা তখন সাফ, এখান থেকে দৌড়ানো ছাড়া কোনো রাস্তা নেই। এক লাফে দৌড়ে হাঁপ ছেড়ে বাঁচল বিল্টু। এদিকে শেয়াল বিল্টুকে কামড়াবে বলে সবে দল বাঁধছিল, না পেয়ে রাগে হুক্কা হুয়া করে ডাকতে থাকলো। এই ঘন জঙ্গলটা সকাল থেকে রাতে পরিণত হলো, কিন্তু বিল্টু এখনও তার মামার বাড়ি খুঁজে পেল না। গাছের আম জাম ফল পাকুড় খেয়েই দিন চলল তার। এখানে খালি ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। এদিকে হঠাৎ আবার আকাশ মেঘ করে তীব্র বৃষ্টি নেমে এলো। এবার আশ্রয় নেবে কোথায়? এখানে তো কারো বাড়ি নেই। দূর থেকে একটা মস্ত বড় আম গাছ চোখে পড়লো বিল্টুর। গাছটাতে বেশ বড় বড় আম ঝুলছে। দেখে লোভ সামলাতে পারলো না। এই গাছের তলাতেই আশ্রয় নেওয়া যাক, আর পেট ভরে আম খাওয়া যাক। খিদেও পেয়েছে। অযথা বৃষ্টিতে আর না দাঁড়িয়ে এগিয়ে চললো আমবাগানের দিকে। তখনও বৃষ্টি আরও বেড়েই চলেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল আম গাছগুলো বেশ ছোট ছোট, কিন্তু কাছে আসতেই দেখে এত বড় বড় আম গাছ। এ কি হঠাৎ বেড়ে গেল? মনে মনে বলল, এত বড় বড় আম গাছে আম তো একটাও হাতের নাগালে পাওয়া যাবে না। কি আশ্চর্য! তাহলে খাবো কি? কিন্তু আশ্রয় নেবে কোথায়? গাছ বেয়ে তো জল পড়ছে। পেছন ঘুরে দেখে একটা গাছের তলায় ইট পাতা রয়েছে। ওখানে বসলে মন্দ হবে না, গায়ে একটুও জল পড়বে না। কিন্তু চারিদিকে ব্যাঙের দলগুলো লাফালাফি করছে, গায়ে না চলে আসে। বিল্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, আম চুলোয় যাক, বৃষ্টিতে বেশি ভিজলে জ্বর চলে আসতে পারে। তার থেকে বরং গাছের তলায় আরাম করে বসি সকাল অবধি। তখন গ্রামের কাউকে না কাউকে তো পাওয়া যাবে। ঠিক মামার বাড়ি খুঁজে বার করব। হঠাৎ জোরে একটা হাওয়া এসে বিল্টুর নাকে সেই চেনা গন্ধটা ছড়িয়ে গেল। এই গন্ধের সঙ্গে বিল্টু খুব পরিচিত। সেই কালুর বাড়ির পচা গন্ধ। ইঁদুর মরলে যেমন পচা গন্ধ, তার থেকেও খারাপ। কোন দিক থেকে যে গন্ধটা আসছে তা কুল করতে পারছে না বিল্টু। গন্ধের আরও তীব্রটা বেড়েছে। নিশ্চয়ই ইঁদুর নাহলে ব্যাঙ এখানে পচে মরেছে, তাই এত গন্ধ। কিন্তু গন্ধটা তো এতক্ষণ ছিল না। নিশ্চয়ই ইঁদুর টিঁদুর মরেছে হয়তো। কি যেন মনে হলো, একটু ঘুরে দেখে গাছের তলায় কে যেন অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। চোখে চোখ পড়তেই নিষ্পাপ নিস্তব্ধ চুপচাপ তাকিয়ে বসে রইল। এই বৃষ্টিতে কোথায় যাবে, কাকে ডাকবে, কিছুই মনে করতে পারছে না বিল্টু। এই ঝড়জল বৃষ্টিতে নিজের বুকের আওয়াজ চুপ থাকতে পারলো না। গরম একটা ঘাম মাথা থেকে গড়িয়ে বিল্টুর নাকে এসে পৌঁছালো। এ যে একটা আস্ত ভূত, সেটা আর বুঝতে দেরি করলো না বিল্টু। ভূতটা বলল, তুই এসেছিস, তোকেই তো আমি এতদিন খুঁজছিলাম। যখন তুই চলে এসেছিস তখন তুই এখান থেকে আর যেতে পারবি না। বলেই ভূতটা বিল্টুর দিকে এগোতে থাকে। যা হবে দেখা যাবে। এক দৌড়ে আমবাগান থেকে পালিয়ে গেল। ভূতটা বলল, তুই দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? তুই যেখানে যাবি আমি তোর পেছন ছাড়বো না। পরের দিন ভোরবেলায় আমবাগানের পেছনের দিকে পুকুরের পাড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বিল্টুকে পাড়ার লোক ঝন্টু কাকু বলল, আরে এইটা বিল্টু না? আরে কি কাণ্ড দেহ! নিশ্চয়ই ভূতের পাল্লায় পইড়েছিল। এই ধরো ধরো ধরো, সবাই মিলে ধরো, ওকে বাড়িতে দিয়ে আসি। সেই দিন তো কোনো মতে বিল্টুকে ধরে বেঁধে বাড়িতে নিয়ে এলো। দাদু রেগে গিয়ে বলল, এইরকম ভাবে কেউ ঝড় জল বৃষ্টিতে একে একে আসে নাকি? ওরা যদি তোকে না দেখতো তাহলে তুই তো ভূতের পেটে চলে যেতিস। আমি বাপু একদিন ভূতের পাল্লায় পড়েছিলাম বটে, কিন্তু সে কথা একদিন পরে বলবো। তুই এক কাজ কর, পারলে দুটো কিছু খেয়ে নে।